ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কি। তো আজকে আমরা শিখতে চলেছি সিএসএস এর 2D ট্রান্সফর্মের অপর আরেকটি পার্ট, যেটা কিনা হচ্ছে রোটেট। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে ট্রান্সলেট কি হয়, তো আজকে আমরা দেখব যে রোটেট কি হয়। তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু কোনো একটা এলিমেন্টকে আপনার ট্রান্সফর্ম করতে সাহায্য করে। তো এটাও খুবই ইন্টারেস্টিং, তো আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকে যারা এই ক্লাসটিতে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডিসক্রিপশন বক্সও ক্লিক করতে পারেন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের এই ক্লাস শুরু করি। আর আজকের এই ক্লাসটি যারা প্রথমবার দেখছেন তাদের জন্য ছোট ছোট কিছু টিপস। আপনারা যদি চান যে এই যে HTML CSS বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আপনারা শুরু থেকে স্টেপ বাই স্টেপ শিখবেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই চ্যানেলটিতে ভিজিট করবেন। জাস্ট ইউটিউবে আসার পরে লিখবেন ওয়েব গ্রাউন্ড, লিখে এই সার্চ বক্সটার মধ্যে লিখবেন, তারপর আপনি এই চ্যানেলটা দেখতে পারবেন। সেখানটায় দেখবেন চ্যানেলটাতে প্রবেশ করবেন, করার পরে প্লেলিস্ট অপশনে আসবেন। তো এই প্লেলিস্টে আসার পরে আপনি নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এখানে একটি প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে আপনার সম্পূর্ণ HTML CSS বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে পুরো স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আপনি এখানে HTMLও পাবেন, CSSও পাবেন, আর আপকামিং যে সমস্ত ক্লাসগুলো আসছে সেগুলো সব কিছু আপনি এই প্লেলিস্টের মধ্যে পাবেন। আর স্পেসিফিক্যালি যদি আপনি চান যে HTML শিখবেন শুধুমাত্র, তার জন্য দেখুন এখানেও প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। আবার যদি চান যে শুধুমাত্র CSS শিখবেন, তার জন্য দেখুন এখানে প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। তাই আমি সবসময় রেকমেন্ড করি যে আপনারা এই প্লেলিস্টটি ফলো করুন, কারণ এখানেই আপনারা সবকিছু পেয়ে যাবেন। আর আদারওয়াইজ আপনারা চাইলে এগুলো ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা চলে যাই যারা ধরুন HTML CSS কিছুটা জানেন এবং চাইছেন যে জাভাস্ক্রিপ্ট বা PHP দিয়ে। তো এবার আসছি যারা ধরুন HTML CSS অলরেডি জানেন এবং চাইছেন জাভাস্ক্রিপ্ট বা PHP দিয়ে শুরু করার জন্য, তাদেরকে আমি রেকমেন্ড করবো যে আপনারা এই চ্যানেলটিতে ভিজিট করতে পারেন। জাস্ট লিখবেন ওয়েবশিপ, লিখে তারপরে দেখবেন চ্যানেলটিতে ফার্স্ট অফ অল ভিজিট করবেন, তারপরে সেম ওয়েতে প্লেলিস্ট অপশনে আসবেন। আসার পরে দেখবেন এখানটাতে জাভাস্ক্রিপ্টের উপরে PHPর উপরে ফুল কোর্স চলছে, আর এখানটাতে প্রতিনিয়ত ক্লাস দেওয়া হয়। যদি আপনি জাভাস্ক্রিপ্ট স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাহলে আমি রেকমেন্ড করবো এই প্লেলিস্টটিকে ফলো করুন, আর PHPর জন্য এই প্লেলিস্টটিকে ফলো করুন। পাশাপাশি এখানটাতে জাভাস্ক্রিপ্টেরও আপনার প্লেলিস্ট চলছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আর এই দুখানা চ্যানেলকেই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, যাতে যেই মুহূর্তে এই দুখানা চ্যানেলের মধ্যে ক্লাস দেওয়া হয় সবার আগে যাতে আপনার কাছে সেটা পৌঁছে যায়। ঠিক আছে? তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস, আর এখানটাতে আপনি দিয়ে দিন ক্লাস 93। সো আমি এখানে দিয়ে দিলাম ক্লাস 93, অ্যান্ড এর ভিতরে যাওয়ার পরে এখানটাতে জাস্ট অ্যাজ ইউজুয়াল দুখানা ফাইল তৈরি করে নিন। একটার নাম হচ্ছে index.html, আর আরেকটার নাম দিয়ে দিন আপনি style.css। সো আমি এটা বাইরে ক্লিক করলাম, এখানটাতে গেলাম, এখানে দিয়ে দিচ্ছি যে style.css। বেশ, ঠিক আছে। সো এবার আমরা জাস্ট এই দুটোকে আমাদের VS কোড ওপেন করে নিই, বা পুরো ফোল্ডারটাকে আমরা VS কোড ওপেন করে নিই। তো তার জন্য আমরা VS কোডটা চলুন ওপেন করে নিই। তো VS কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাড ফোল্ডারে ক্লিক করুন, তারপরে এখান থেকে দিস পিসিতে ক্লিক করুন, তারপরে ড্রাইভ, তারপরে ওয়েব ক্লাসেস, অ্যান্ড এখান থেকে জাস্ট আপনাদের যে ডিজায়ার ফোল্ডারটা ওটাকে চুজ করে জাস্ট অ্যাডে ক্লিক করে দিন। দেখুন এখানটাতে আপনার ফোল্ডারটা চলে আসবে। এবার এখান থেকে index.html style.css খুলে নিলাম, এখানটাতে জাস্ট নট সাইনটা দিয়ে ট্যাপ প্রেস করলাম, দেখুন পুরোটা চলে আসলো। আর এখানটাতে আপনি দিয়ে দিন যে ক্লাস 93। ঠিক আছে, এটাকে সেভ করলাম। এবার আমরা CSS এর ফাইলটাকেও লিঙ্ক করিয়ে দিই, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম যে link:CSS দিয়ে ট্যাপ প্রেস করলাম, এখানে এটা চলে আসলো। ঠিক আছে, সো এবার আমরা এখানটাতে একটা সবার প্রথমে একটা ডিভ তৈরি করি। যেরকম মনে করুন .1 বলে একটি ডিভ তৈরি করলাম, সরি এখানে গেলাম, .1 বলে একটা ডিভ তৈরি করলাম। এবার ডিভটাকে একটু CSS করে নিই, এটাকে কপি করলাম, এখানে গেলাম, এখানটাতে করে দিলাম .1। এটার মনে করুন উইথ দিয়ে দিলাম আমি 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল, সরি পিক্সেল, অ্যান্ড হাইট আপনি দিয়ে দিন এটাও 200 পিক্সেল। ঠিক আছে, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। সো আমরা দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড -কালার। তো আমরা একটু ফ্ল্যাট UI কালার্সে চলে যাই, চলুন। তো ফ্ল্যাট UI কালার্সে আসার পরে মনে করুন আমি এখান থেকে এই কালারটাকে নিচ্ছি, এটাকে কপি করলাম। সো এখানে আসার পরে আমরা এটাকে জাস্ট পেস্ট করে দিলাম, আর এখান থেকে এটা একটু অপাসিটিটাকে কমিয়ে দিই। দেখুন আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে যদি আমরা চাই যে অপাসিটি দেবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা যদি অপাসিটি দিতে চাই, তাহলে এখানে আমাকে RGBA ইউজ করতে হবে। এবার এই RGBA ইউজ করার জন্য দেখুন VS কোডে খুব সুন্দর একটি অপশন ও আপনাকে দেয়। জাস্ট এই কালারটার উপরে হোভার করুন, দেখুন আমি কালারটার উপরে হোভার করলাম, হোভার করার সাথে সাথে দেখুন এখানে একটা কালার পিকার ওপেন হয়ে গেল, তাই না? এবার আপনি জাস্ট মাউসটা কালার পিকারের এখানে নিয়ে আসুন। এইটা হচ্ছে আপনার কালার চুজ করার জন্য, অর্থাৎ আপনি যদি চান এখন কালারটাকে অন্য একটা কালার দেবেন, তাহলে আপনি এই যে স্লাইডারটা রয়েছে এটাকে জাস্ট একটু উপরের দিকে নিচের দিকে নামিয়ে দেখুন আমি এটাকে কালারটাকে চেঞ্জ করতে পারছি, তাই না? তো মনে করুন আমার এখন এই কালারটা রয়েছে, এবার এই কালারের উপরে আপনি চাইলে অপাসিটিটাকে বাড়াতে কমাতে পারবেন। অপাসিটির জন্য দেখুন এই যে এই পাশের স্লাইডারটা, এটাকে একটু নিচের দিকে নামিয়ে আনুন, এটার অপাসিটিটা দেখুন আস্তে আস্তে কমতে কমতে আসবে। জাস্ট এই জায়গাটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আমরা
আমরা সব থেকে ভালো হয় অন্য আরেকটা কালার নিয়ে নিই। যেরকম ধরুন এই রেড কালারটাকে আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে রেড কালার। এবার দেখুন যখন আমি রেড কালারটাকে পুরো এই যে এই মাঝখানের এটাকে এই সার্কেলটাকে টেনে নিয়ে যখন এদিকটায় নিচ্ছি, দেখুন এখন এটা রয়েছে কালারটা। আর এই যে অপাসিটির এই স্লাইডারটাকে আমি যদি উপরের দিকে নিয়ে যাই, দেখুন পুরো ডিপ কালার, তাই না? উপরের দিকে নিয়ে গেলাম, এক মিনিট, এই যে এখানে নিয়ে গেলাম, জাস্ট এই কালারটাকে লক্ষ্য করুন, উপরের এই কালারটা দেখুন এখন রেডটা পুরোপুরিভাবে কিন্তু ফুল অপাসিটি পাচ্ছে, অর্থাৎ পুরোপুরি রেড ব্যাকগ্রাউন্ডের যে কালারটা হয় সেটাই পাবে। এবার আপনি যদি চান যে এই রেড যে কালারটা রয়েছে এটার অপাসিটিটা আমি এখন কমাবো, তো অপাসিটি কমানোর জন্য এই যে স্লাইডারটা আছে আস্তে আস্তে নিচের দিকে নামান, দেখুন আস্তে আস্তে অপাসিটিটা কমছে, তাই না? আর যত অপাসিটি কমবে আপনি পিছনের দিকটা দেখবেন ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, দেখেছেন? এইভাবে আমি অপাসিটিটাকে কমাতে বাড়াতে পারি। তো মনে করুন আমি যদি অপাসিটি এখন এভাবে রেখে দিই, জাস্ট বাইরে একটা ক্লিক করুন, দেখুন এটা এখন এরকম হয়ে গেছে কালারটা, ঠিক আছে? এটাকে আমরা সেভ করলাম, এখানে যাব, আমরা জাস্ট একবার ওই ইয়েটাকে ওপেন করে নিই, চলুন আমরা জাস্ট এখানটাতে গেলাম, যার পরে এই যে প্রজেক্ট ফোল্ডারটা রয়েছে এটাকে আমরা একটু ওপেন করে নিই ফায়ারফক্সে। তো দেখুন এখন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটার মধ্যে কিন্তু এখন অপাসিটি পড়ে গেল, তাই না? বেশ, তো এটার কালারটা আমরা জাস্ট আগের মতোই দিয়ে দিই, তারপর অপাসিটিটা চেঞ্জ করে দেবো। আমরা কোন কালারটা নিয়েছিলাম? ফ্ল্যাট ইউআই কালার্স থেকে আমরা জাস্ট ফ্ল্যাট ইউআই কালার্সে গিয়ে এই কালারটা নিয়েছিলাম, তাই না? তাই এখানটাতে গিয়ে জাস্ট আমি এখানটাতে এটা পেস্ট করে দিলাম, মনে করুন সেভ করলাম। এবার এটাতে যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট অপাসিটিটাকে একটু কমিয়ে দিলাম, এই যে এরকম করে দিলাম, এটাকে সেভ করলাম। সো এবার যখন আমি এখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন এটার এখন অপাসিটিটা এরকম হয়ে গেছে, তাই তো? বা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এটার যেরকম কালারটা ছিল সেরকম ভাবেই রেখে দিই, অপাসিটি দেওয়ার দরকার নেই। মনে করুন এই কালারটা, তাই না? তো এটাকে আমরা এখানটাতে সেভ করলাম, চলুন তো দেখা যাক এই কালারটাই কিনা। হ্যাঁ, এই কালারটা আমরা এভাবেই রেখে দিলাম। তো এটা হচ্ছে প্যারেন্টটা, ঠিক আছে? এবার এর ভিতরে আমি আরেকটা চিলড্রেন তৈরি করলাম, মনে করুন ডট ওয়ানের ভিতরে আমি একটা ডিভ তৈরি করলাম, যেরকম ডট ওয়ান হাইফেন চাইল্ড বলে, ঠিক আছে? এটা তৈরি করলাম। এবার এই ডট ওয়ান চাইল্ডের মধ্যে আমি এটাকে কপি করলাম, আমি এখানে গেলাম, ডট ওয়ান চাইল্ডটাকে ধরলাম, ধরার পরে সেম জাস্ট উইথ হাইট আমি সব কিছু সেম দেবো, তাই উপর থেকে সবগুলোকে কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আর এখানটাতে শুধুমাত্র আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে অন্য দিতে চাইছি, মনে করুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানটাতে জাস্ট হোভার করলাম, করার পরে আমি চাইছি যে এবার একটু ব্যাকগ্রাউন্ড কালারটা হোক একটু রেডিশ টাইপের, তো একটু রেড কালারের দিকে নিয়ে গেলাম। আর দেখুন এটার অপাসিটিটা এখন ফুল অপাসিটি রয়েছে, আমি জাস্ট কালারটাকে এখান থেকে এদিকটায় নিয়ে গেলাম, ঠিক আছে? মনে করুন এই কালারটা, আপনি চাইলে অপাসিটিটাকে আর একটু কমাতে বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমি অপাসিটিটাকে একটুখানি কমিয়ে দিলাম, এরকম করে দিলাম, ঠিক আছে? এটাকে সেভ করলাম, চলুন দেখা যাক, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন এটার অপাসিটিটা এমন হয়ে গেছে যে আপনি এটার মধ্যে থেকেই পিছনের কালারটা দেখতে পারবেন, ঠিক আছে? বা সব থেকে ভালো হয় আমরা যদি এটাকে RGBA মোডে করে নিই, তো আমরা ফ্ল্যাট ইউআই কালার্স থেকে আমি মনে করুন এই কালারটাকে নিতে চাইছি, বাট এটা RGBA করতে চাইছি, এই যে দেখুন RGBA, এটা ক্লিক করুন, করার পরে জাস্ট এখান থেকে এই কালারটাকে নিয়ে নিন, ঠিক আছে? এবার নেওয়ার পরে আপনি জাস্ট এখানটাতে প্রেস করে দিন, কন্ট্রোল ভি করে দিলাম, ঠিক আছে? এবার দেখুন সেম কালারটা রয়েছে। এবার আমি চাইলে এখান থেকে কিন্তু RGBA এটাকে চেঞ্জ করতে পারি। কিভাবে করব? সেম জিনিস, আমাকে এখান থেকে কিচ্ছু করতে হবে না, এখানে নিয়ে গেলাম, জাস্ট এখান থেকে এই অপাসিটিটাকে কমিয়ে আনুন, এই যে দেখুন এটা কমে গেল আস্তে আস্তে, ঠিক আছে? এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এই সেম জিনিসটা হলো, তাই না? আপনি কিন্তু এখন এই লালের মধ্যে থেকে দেখুন পিছনের যে ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, তাই না? তো এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তো চলুন দেখা যাক, আপাতত এরকম থাকলো, বা আমরা একটু রেডি করে দিই আপাতত, এই শ্যাডোটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। সো আমরা এটাকে এরকমই করে দিলাম, সাপোজ এরকমই থাকলো। তো এবার দেখুন কি হলো, যে এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এর পিছনে এর প্যারেন্টটা রয়েছে, আর এ হচ্ছে ইটসেলফ একটা চাইল্ড, তাই না? যেরকম আমরা তৈরি করেছি যে প্রথমে থাকবে ডট ওয়ান, এটা হচ্ছে প্যারেন্ট, আর তার ভিতরে চাইল্ড। এবার গত পর্বে আমরা দেখেছিলাম আমরা যদি চাই যে এই চাইল্ডটাকে জাস্ট সরিয়ে আনবো, অর্থাৎ চাইল্ডটা তো এখন এখানে রয়েছে, আমি চাইছি চাইল্ডটা এখন এখানে থাকুক, তাহলে আমরা সেটা কার মাধ্যমে করতে পারি? ট্রান্সফর্মের মাধ্যমে করতে পারি। এবার ট্রান্সফর্মের ভ্যালু হিসেবে আপনি তখন কি ব্যবহার করবেন? যদি কোনো একটা এলিমেন্টকে সরাতে চান তখন আপনাকে ট্রান্সলেট ব্যবহার করতে হবে। এবার আমরা চাইলে কোনো একটা এলিমেন্টকে রোটেট করতে পারি, ঠিক আছে? এই রোটেটটা কিভাবে করব চলুন দেখা যাক। সেম ওয়েতে দেখুন, যে কোনো একটা এলিমেন্টকে আমরা ইচ্ছে মতো যে কোনোভাবে এটাকে ট্রান্সফর্ম করতে পারি। তাই আমরা যদি এখন চাইল্ডটাকে বলি যে এরকম হয়ে যাও, যে ট্রান্সফর্ম কোলন, এখানটাতে দিয়ে দিলাম রোটেট, ঠিক আছে? এটা দিলাম। এইবার এই রোটেটের মধ্যে আপনাকে দিতে হয়, রোটেট মানে কি? সেই ঘোরানো আপনি বলতে পারেন, যে কত ডিগ্রি রোটেট হও, এখানে আমাকে ভ্যালুটা ডিগ্রিতে দিতে হবে। যেরকম আমি চাইছি যে 20 ডিগ্রি রোটেট হও, DEG দিয়ে দিন, ঠিক আছে? তাহলে এখন দেখুন এলিমেন্টটা এভাবে রয়েছে, তো মনে করুন এলিমেন্টটা যদি আপনি এদিকটাকে ধরে এভাবে ঘোরানোর চেষ্টা করেন, তাহলে এলিমেন্টটা কি হবে? আস্তে আস্তে ঘুরে যাবে। তো এখানেও সেম জিনিসটা হবে, এলিমেন্টটা দেখবেন আস্তে আস্তে ঘুরতে থাকবে চক্রাকারে, ঠিক আছে? তাই 20 ডিগ্রি যদি এলিমেন্টটাকে ঘোরানো হয়, তাহলে ও যেই অবস্থাতে থাকবে আপনি এখানটাতে সেই জিনিসটা দেখতে পারবেন। দেখুন আমি যখন এটাকে সেভ করব আর এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব,
দেখুন এখন 20 ডিগ্রি জিনিসটা ঘুরে গেল, তাই না? তো এটাকে একটু ভালোভাবে বোঝার জন্য আমি একটা কাজ করি, এই প্যারেন্টটাকে আমি জাস্ট এরকম করে দিই, মার্জিন হাইফেন লেফট, মনে করুন করলাম 20%, আর সরি, আর আমি মার্জিন টপ করে দিচ্ছি মোটামুটি 30%, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি মার্জিন টপ, ও সরি, এটা মার্জিন টপ হবে, সেভ করলাম, রিফ্রেশ পেজ করলাম, অনেকটা বেশি মার্জিন হয়ে গেল। সো মার্জিন টপ এটা 10% দিয়ে দিই, আমি এখানটাতে গেলাম, রিফ্রেশ পেজ করলাম, হ্যাঁ এবার ঠিক আছে। সো দেখুন বাই ডিফল্ট জিনিস দুটো কেমন ছিল, আমি এটাকে আপাতত কমেন্ট করে দিচ্ছি, সেভ করলাম, এইখানে গেলাম, রিফ্রেশ পেজ করলাম। দেখুন এখন প্যারেন্ট আর চিলড্রেন দুটো কিন্তু সেম জায়গাতে রয়েছে, এই যে 1 আর 1 চাইল্ড দুখানা সেম অবস্থাতে রয়েছে, তাই না? এবার সেই জায়গাতে দাঁড়িয়ে আমি এখানটাতে কি করলাম, আমি যে 1 চাইল্ডটা রয়েছে ওটাকে বললাম তুমি রোটেট হও 20 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এবার যখন আমি এখানে এসে রিফ্রেশে প্রেস করব, দেখুন এই যে ব্ল্যাক কালারের প্যারেন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু 1 বলে ডিফটা, ও কিন্তু সেম জায়গাটাতেই রয়েছে। এবার ওর ভিতরে চিলড্রেনটা কিন্তু আগে ওই সেম পজিশনে ছিল, অর্থাৎ চিলড্রেনটা আগে কিন্তু এরকম জায়গাতেই ছিল, এরকম জায়গাতে ছিল। এবার যেই মুহূর্তে আমি চিলড্রেনটাকে বললাম যে রোটেট হও 20 ডিগ্রি, ও কি করলো, ও জাস্ট এই মাথাটাকে ধরে এরকম ভাবে টানতে থাকলো, তাই দেখুন ও কিন্তু রোটেট হয়ে গেল, তাই না? দেখুন আমরা কোনো একটা এলিমেন্টকে এরকম ভাবে রোটেটও করতে পারি, দেখুন এইভাবে রোটেট হয়ে গেল, তাই না? এবার আমি যদি আস্তে আস্তে রোটেটটাকে বাড়াই তাহলে বুঝতে পারবেন, আমরা যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখুন এই রোটেটের জায়গাতে আমি ক্লিক করলাম, জাস্ট এই 20 ডিগ্রি এটাকে সিলেক্ট করুন আর আস্তে আস্তে বাড়াতে থাকুন, দেখুন এটা রোটেট হচ্ছে, দেখেছেন? এই যে এভাবে রোটেট হতে থাকছে। তো এটা কত ডিগ্রি পর্যন্ত রোটেট হয়? 360 ডিগ্রি পর্যন্ত। দেখুন এটা হচ্ছে 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি, এটা হচ্ছে পুরোপুরিভাবে এরকম থাকলো, অর্থাৎ উপর নিচ পুরো সমান। তো এরকম ভাবে আপনার পুরো জিনিসটা ক্যালকুলেট হয়। তো আশা করি বুঝতে পারলেন যে এই রোটেট জিনিসটা কি। যদি আপনি রোটেটের মধ্যে এরকম পজিটিভ ভ্যালু দেন, যেরকম আমি দিলাম ধরুন 20 ডিইজি, তাহলে এটা হচ্ছে পজিটিভ, ও দেখবেন ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে? এই দেখুন এখন ক্লকওয়াইজ ঘুরছে। আর আমি যদি এটাকে মাইনাসে দিই ডিগ্রিটাকে, তাহলে কিরকম হবে? মনে করুন আপাতত এখন 0 ডিগ্রিতে রয়েছে, মাইনাস দিলে এটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে। দেখুন আমি যদি এটাকে মাইনাস দিলাম, তো জাস্ট এই দেখুন বাদিক বরাবর ঘুরছে, তাই না? আর এই যে জিনিসটা ঘুরছে, এর মিডল পয়েন্ট কোনটা বলুন তো? কার উপর বেস করে ঘুরছে? এই যে এখানটাতে মিডল পয়েন্টটা রয়েছে আপনার, ঠিক এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটার উপরে বেস করেই কিন্তু ঘুরছে, অর্থাৎ এই জায়গাটাকে ও কেন্দ্রবিন্দু মনে করে তারপরে ওকে ঘোরাচ্ছে। আমরা চাইলে এই যে কেন্দ্রবিন্দুটা রয়েছে, এই যে মাঝ বরাবর ওর যে ঘুরছে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। সেটা আমরা পরবর্তীকালে দেখব যে কিভাবে এই যে কেন্দ্রবিন্দু এগুলোকে চেঞ্জ করতে হয়। অর্থাৎ আপনি যাই করুন না কেন, এই যে ধরুন আপনি ট্রান্সলেট করছেন, রোটেট করছেন, এর পরবর্তীকালে আরো অনেক জিনিসগুলো শিখবেন, সেগুলো সব এক একটা কেন্দ্রবিন্দু থেকে কিন্তু বাড়ে বা কমে, বা ধরুন এই দিক থেকে ওদিকে যায়। তো আমরা চাইলে ওই কেন্দ্রবিন্দুগুলোকেও চেঞ্জ করতে পারি, সেটা আমরা পরে দেখব। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন যে রোটেট কিভাবে কাজ করে, ঠিক আছে? তো এই সিএসএস এর যে ট্রান্সফর্ম প্রপার্টিগুলো রয়েছে, যার মধ্যে ট্রান্সলেট, রোটেট, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করা যায়, যেটা আমরা পরবর্তীকালে দেখব। তো মনে করুন আমি যদি এটাকে এখন আবার একটু রিসেট করে দিই, আমি এটাকে কন্ট্রোল এক্স করলাম, এটাকে সেভ করলাম, এখানে যাওয়ার পরে রিফ্রেশ প্রেস করলাম, এখন আপনি এরকম ভাবে দেখতে পারবেন। এবার আপনাকে যদি বলা হয় যে যেই মুহূর্তে এটার উপর হোভার করা হবে, এই যে রেড এলিমেন্টটা রয়েছে সেটা প্রথমত এখান থেকে এদিকে সরে যাবে, আর তারপরে এখানটাতে গিয়ে এটা জাস্ট এরকম রোটেট হবে। তাহলে সেটা আপনি কিভাবে করবেন? জাস্ট আপনি চাইছেন যে যখনই হোভার হবে এই জিনিসটা ঘুরতে ঘুরতে এখানটাতে যাবে, আবার যখন আপনি হোভার আউট করে দেবেন আবার ও সেম জায়গাটাতে আবার ফিরে আসবে। তো এইটা করার জন্য দেখুন আমরা জানি যে আমরা কি চাইছি, যে যখনই কেউ এই 1 চাইল্ডের উপরে হোভার করবে, তাই আমি চাইছি দেখুন এটার উপরে যখন কেউ হোভার করবে, তাই না? আমি এটা দিয়ে রাখলাম, আর এখানটাতে আপনি দিয়ে দিন, যেহেতু আপনি একটা অ্যানিমেশনের মাধ্যমে জিনিসটা করতে চাইছেন, তাই আপনি এখানে দিয়ে দিন ট্রানজিশন, যে আপনি যেই কাজটা হোভারে করতে চাইছেন সেটা যেন একটু অ্যানিমেটেড ওয়েতে হয়। তাই ট্রানজিশন 0.5s দিয়ে দিলাম আমি, যাতে একটু ফাস্ট হয়, বা আমরা 1 সেকেন্ডও করে দিতে পারি, মনে করুন 1 সেকেন্ড করে দিলাম। এবার আপনি যখনই এই 1 চাইল্ডের উপরে কেউ হোভার করবে, তখন আপনি কি করতে চাইছেন? এটাকে করতে চাইছেন ট্রান্সফর্ম কোলন, এই ট্রান্সফর্মের মধ্যে আমরা আগে শিখেছিলাম ট্রান্সলেট, আর এখন শিখলাম রোটেট, তাই না? তাই আমরা চাইলে ওই দুখানা জিনিসকেই এই একটা ট্রান্সফর্ম প্রপার্টির মধ্যে দিতে পারি। কিরকম ভাবে? আমি চাইছি যখনই কি ওটার উপরে হোভার করবে, এটা ফার্স্ট অফ অল ট্রান্সলেট হবে কত পার্সেন্ট করে? মনে করুন ও লেফটের দিক থেকে সরবে 20%, আর টপের দিক থেকে সরবে মনে করুন, টপের দিক থেকে থাক, তাহলে আমি শুধুমাত্র ট্রান্সলেট এক্স করতে চাই, তাই না? আমার যেহেতু টপটার প্রয়োজন নেই, আমি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর জিনিসটাকে চেঞ্জ করতে চাইছি, তাই আমি শুধুমাত্র ট্রান্সলেট এক্স দিলেই হবে। এবার স্পেস দিয়ে আপনি আরেকটা প্রপার্টির নাম বলে দিন, কারণ দেখুন আমরা চাইলে মাল্টিপল প্রপার্টি ভ্যালুগুলো একসাথে দিতে পারি এই ট্রান্সফর্ম প্রপার্টিটার মধ্যে। এবার আমরা আগের দিন ট্রান্সলেট শিখেছিলাম, এবার আজকে শিখলাম রোটেট, তাই স্পেস দিয়ে দিন রোটেট,
আপনি কি চাইছেন যে কতটুকু ঘুরবে, মনে করুন আমি চাইছি যে 90 ডিগ্রি ঘুরবে, 90 TEG, ঠিক আছে। এবার পুরো জিনিসটা দেখবেন একটু অ্যানিমেটেড ওয়েতে হবে, কারণ আপনি এখানটাতে ট্রানজিশন অল বলেছেন, অর্থাৎ এই এলিমেন্টের উপরে যত প্রপার্টি মডিফাই হবে বা চেঞ্জ হবে সেটা অ্যানিমেটেড ওয়েতে হবে, ঠিক আছে। তাই দেখুন এটাকে সেভ করলাম, এইখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম। এবার এটার উপর একটু হোভার করুন তো, দেখুন, তাই না, এই যে দেখুন এভাবে বসে গেল। আমরা যা জিনিসটাকে যদি আরেকটুখানি বাদিকে নিয়ে যাই তাহলে আরো ভালো হবে, তাই আমরা ট্রান্সলেট এক্স এটাকে করে দিলাম, মনে করুন 50% করে দিই, দেখা যাক কি হয়। এটাকে রিফ্রেশে প্রেস করলাম, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট ও 50%টাকে ওই প্যারেন্টের 50% হিসাবে গণ্য করছে, দেখুন। অর্থাৎ এই যে 50%টা রয়েছে ও কার 50% হিসাব করছে, এইটা হচ্ছে ওর প্যারেন্ট আর এটা হচ্ছে ওর 50% এখান থেকে শুরু হচ্ছে, তাই সেই হিসাব করে ও এটা করছে। এবার যদি আমরা 100% করে দিই তাহলে দেখবেন ও এখান থেকে শুরু হবে। আমরা যদি এখান থেকে করে দিই যে ট্রান্সলেট এক্স 100, এই যে দেখুন পুরো এখান থেকে শুরু হচ্ছে, তাই না, 100% এভাবে সরে গেল প্যারেন্টের উপর বেস করে, দেখেছেন। এখন প্যারেন্টের থেকে ও পুরো সরে গিয়ে বাইরের দিকে চলে আসলো, দেখেছেন। যখন আমি হোভার করছি তখন ও পুরো প্যারেন্টের হিসাব করে ও 100%টাকে নিচে, দেখেছেন। প্যারেন্টটা এখানে শুরু হচ্ছে, ওর 100% হচ্ছে এতটুকু জায়গা, দেখুন 100% যেখানে শেষ হচ্ছে ঠিক তারপর থেকেও কিন্তু চলে গেল অ্যানিমেটেড ওয়েতে। আবার ব্যাক করুন, দেখুন আবার ওইখানটাতে চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে পুরো অ্যানিমেশনটা কাজ করে। তো আপনি এখানটাতে আরও বাড়াতে পারেন, যদি এখানটাতে 200% করে দেন তাহলে তো ও আরও এদিকে সরে যাবে, ঠিক আছে। এখানে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম, দেখুন পুরো এখানে চলে আসলো, আবার বাদ দিন, এখানে চলে আসলো। মানে ও হচ্ছে, ও কিন্তু জাস্ট অ্যানিমেটেড ওয়েতে পুরো রোটেটও হচ্ছে আবার ট্রান্সলেটও হচ্ছে। আবার যেই মুহূর্তে আপনি হোভার আউট করে দেবে দেখুন এটা হয়ে গেল, ঠিক আছে। এই হোভারটা কিন্তু মাউসটা এর সাথে সাথে নিয়ে যাবেন, না হলে কি হবে, ধরুন আমি এটার উপরে হোভার করছি, এই যে দেখুন, আবার বের করুন, আবার দেখুন এরকম হয়ে গেল। তাই এই প্রবলেমটা হবে, তাই হোভারটা সাথে সাথে একটু নিয়ে যাবেন তাহলেই হবে, বা এটার উপরেই হোভারটা রাখবেন, এই যে, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে এফেক্টটা। এবার মনে করুন আমি চাইছি এখানটাতে ট্রান্সলেট না হয়ে শুধুমাত্র রোটেট হবে, অর্থাৎ রোটেটই হবে 180 ডিগ্রি। সো আপনি এখানে করে দিন 180 ডিগ্রি, এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, হোভার করুন, দেখুন জিনিসটা ঘুরতে থাকবে, দেখেছেন, এই যে। অর্থাৎ পিছনে দেখুন ওর প্যারেন্টটা আর এটা হচ্ছে ওর চিলড্রেনটা, আর এখানটাতে দিয়ে দিন 360 ডিগ্রি, দেখবেন ও পুরো 360 ডিগ্রি ঘুরবে। সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, এবার জাস্ট হোভার করুন, দেখুন পুরো 360 ডিগ্রি ঘুরলো, বাইরে নিয়ে যান, আবার দেখবেন এটা হয়ে গেল, ঠিক আছে। এবার এটার ভিতরে যদি কোনো লেখা থাকে তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। মনে করুন এটার ভিতরে রয়েছে রোটেট বলে এই লেখাটা, ঠিক আছে। এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম, দেখুন এটা সমেত ঘুরলো, ঠিক আছে। তো এইভাবে এই জিনিসগুলো করা হয়, এগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর কাজ করা হয়, আমরা পরবর্তীকালে দেখব। আমরা জাস্ট এখন 2D ট্রান্সফর্ম দেখছি, তো যখন আমরা 3D ট্রান্সফর্ম শিখবো সেটাও খুব মজাদার, ওখানে আরও খুব সুন্দর সুন্দর জিনিস করা যায়। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আস্তে আস্তে দেখবো যে কোথায় এই সমস্ত রোটেট, ট্রান্সলেট এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো ট্রান্সলেটের জাস্ট একটা জিনিস আমি বলে দিই, যদিও এটা আমি পরে শেখানোর ইচ্ছা ছিল যে কিভাবে ট্রান্সলেটের মাধ্যমে আপনি কোনো একটা কিছুকে সেন্টার করতে পারেন, তো ঠিক আছে, ওটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপাতত থাকুক। তো এরপরে আমরা সিএসএস রোটেট নিয়ে আরও অনেক কাজ করব। তো আজকের এই রোটেটটা এইটুকুনি কি থাকলো, আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।